আসসালামু আলাইকুম। আমার প্রয়াত নানা একটা কথা বলতেন। মানে একজন খারাপ ব্যক্তির বর্ণনা দিতে গিয়ে তিনি বলতেন। তিনি ছিলেন একজন পুলিশ অফিসার, আসাম পুলিশের পুলিশ অফিসার। তো আমার নানা বলতেন, একটা শব্দ খুব ব্যবহার করতেন, ঠগ, প্রবঞ্চক, বহুরূপী। ঠগ, প্রবঞ্চক, বহুরূপী হিসেবে বাংলাদেশের বহু লোক আছেন। ঠগ, প্রবঞ্চক, বহুরূপী আপনারা চেনেন, আপনাদের এলাকায়, প্রতিবেশী, সর্বত্র। তবে সারা বিশ্বে যিনি পরিচিত, একজন শান্তির দূত হিসেবে, বাংলাদেশ সরকারের একজন প্রাক্তন উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে এই শব্দগুলো ব্যবহার করা যায়। আমি করতে চাই। ঠগ, প্রবঞ্চক, বহুরূপী। এই বহুরূপী ভদ্রলোক বাংলাদেশের নির্বাচনের ঠিক 3 দিন আগে 9 ফেব্রুয়ারি তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে খুব সুপরিকল্পিতভাবে একটা গোপন চুক্তি করেন। সে চুক্তি অনুযায়ী বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে 14টা বোয়িং বিমান কিনবে, তুলা আমদানি করবে, সয়াবিন আমদানি করবে, সার আমদানি করবে, কৃষিজাত পণ্য আমদানি করবে, এবং বিনিময়ে বাংলাদেশকে, যদি তারা বাংলাদেশ আমেরিকা থেকে তুলা আমদানি করে, পোশাক তৈরি, পোশাক শিল্পে 0 ট্যারিফে সেই ব্যবসা করতে দেবে, বাংলাদেশকে বিনা শুল্কে ব্যবসা করতে দেবে। এই যে বিনা শুল্কে ব্যবসা করতে দেওয়ার ব্যাপার নেই, কিন্তু রবার্ট ক্লাইভরা বাংলাদেশ দখল করেছিল। সে গল্প আমি আরেকদিন বলবো। তো বিনা শুল্কের প্রলোভন খুব ভালো জিনিস না। এবং ডক্টর ইউনূস যে কারসাজিটা করেছেন, বাইরে একটা ফুটনোট দেই আপনাদের। আপনারা গত 50 বছরের শান্তিতে নোবেল বিজয়ী যারা, তাদের সম্বন্ধে একটা কথা কি বলবেন? তাদের কেউ কি ভালো মানুষ? 50 বছরে একজন, ভারতের একজন পেয়েছিলেন গাছ রোপণের জন্য, মানে আফ্রিকার কেউ, এরকম 2-1 ছাড়া এর শতকরা 99% নোবেল বিজেতা হচ্ছেন ঠগ, প্রবঞ্চক, বহুরূপী, মার্কিন যুক্তরাষ্ট্রের কোলে বসে থাকতে যাদের সবচেয়ে বেশি আনন্দ, এই জাতীয় লোকজন। তো ডক্টর ইউনূস নির্বাচনের 3 দিন আগে, এটা কমন সেন্সের ব্যাপার, একজন 10-12 বছর বয়স্ক ছেলে বা মেয়েকে যদি জিজ্ঞেস করা হয় যে 3 দিন পরে তো নির্বাচন হবে, একটা সরকার আসবে, তাড়াহুড়া করে একটা অনির্বাচিত সরকার, যাদের এই ম্যান্ডেট ছিল না যে তারা মার্কিন যুক্তরাষ্ট্র বা কারোর সঙ্গে বাংলাদেশের পক্ষে কোনো চুক্তি করবে, তারা এই চুক্তিটা করলো কেন? কাদের চাপে? পিটার হাস বাংলাদেশের সরকার পরিবর্তনের মূল ভূমিকা পালন করেছেন। এই জন্য তাকে আমরা ধন্যবাদ জানাতে পারি। কিন্তু হাসিনাকে তাড়িয়ে, মানে বাঘ তাড়িয়ে আপনার সিংহ আনতে পারি না ওই বনে, সেই ব্যবস্থাটা করে গেছেন ডক্টর ইউনূস। তবে খুব দুর্ভাগ্যজনক ব্যাপার, ডক্টর ইউনূস যেটা করেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র যেটা করেছে, সেটা তারেক রহমান সাহেবের সরকার পরিবর্তন করতে সাহস করেননি। এই যে ঘটনাটা কি, বাংলাদেশের বন্দরে মার্কিন যুদ্ধ জাহাজ এখন আনাগোনা করবে, তাদেরকে সোজা কথায় বলা যায় পরোক্ষভাবে একটা ঘাঁটি করতে দিয়েছে আমাদের তারেক রহমান সরকার। আমি ওনাকে সম্মান করি, ওনার বাবাকে সবচেয়ে বেশি সম্মান করতাম, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে। তার মতো নেতা বাংলাদেশে আজ অবধি তৈরি হয়নি। তো আমি এটা আশা করিনি যে তার সুপুত্র তারেক রহমান সাহেব এমন একটা কাজ করবেন যেটা তার বাবার আত্মাকে কষ্ট দিবে। জিয়াউর রহমান সাহেব নিশ্চয়ই কবরে তার আত্মা এপাশ ওপাশ করছে, খুবই অস্থির চিত্তে উনি রয়েছেন। যারা আঁচ করতে পেরেছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রকে ধরনের একটা সুবিধা দেয়া হতে পারে, দ্য ডিপ্লোম্যাট পত্রিকায়
এবছরের মার্চ মাসের 20 তারিখে একজন দেশপ্রেমিক রুশাদ ফরিদি একটা লেখা লেখেন, হোস্টিং আমেরিকান বেজেস উইল নট মেক বাংলাদেশ সিকিউর। বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রকে সামরিক ঘাঁটি করতে দিলে বাংলাদেশ খুব নিরাপদ হবে না। রাদার it could undermine its sovereignty and draw it into someone else's war. এই পরের সেন্টেন্সটা খুবই উপযোগী। রুশাদ ফরিদি লিখছেন, মানে মার্কিন যুক্তরাষ্ট্রকে কোনো ঘাঁটি দিলে বাংলাদেশ তো নিরাপদ হবেই না, উপরন্তু এই ধরনের একটা কাণ্ড ঘটনা ঘটলে মার্কিন যুক্তরাষ্ট্রকে কোনো ঘাঁটি দিলে এটা কি করবে, এটা বাংলাদেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করবে এবং বাংলাদেশকে অন্য কারো যুদ্ধের ভেতরে জড়িয়ে দেয়া হবে। Rather, undermine its security, sovereignty, and draw it into someone else's war. এটাকে অন্য কারো যুদ্ধে বাংলাদেশকে জড়িয়ে দেওয়ার ঘটনা ঘটবে যদি বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রকে কোনো ঘাঁটি করতে দেয়। এটা মার্চ 20 তারিখে। আর 17 মে কদিন আগে শ্রীলঙ্কা গার্ডিয়ান, দ্য শ্রীলঙ্কা গার্ডিয়ান পত্রিকা এবং অন্য অনেকগুলো পত্রিকাতে যে খবরটা এসছে সেটা হচ্ছে ইউএস টু ডিপ্লয় ওয়ারশিপস ইন বাংলাদেশ সি। মার্কিন যুক্তরাষ্ট্র তার নৌবাহিনীর জাহাজগুলো বাংলাদেশে ডিপ্লয় করবে, এঙ্গেজ করবে, আনবে, বন্দরে আনবে, মেরামত করবে, সৈন্যরা নামবে, বাজার করবে, মানে একটা ঘাঁটি, সোজা কথা একটা ঘাঁটি বানাবে চট্টগ্রাম এবং মাতারবাড়ি বন্দর। এই পরিকল্পনা ডক্টর ইউনূসের ছিল। সেই পরিকল্পনা অনুযায়ী ডক্টর ইউনূসের জানের জান খলিলুর রহমান সাহেবকে আবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী করা হলো। তারেক রহমান সাহেবকে এই তিতা পিল গিলতে হলো। তিনি খলিলুর রহমানকে বানালেন। তার সঙ্গে রয়েছে আরো কিছু মার্কিনপন্থী দালাল, তার ক্যাবিনেটেই আছেন, শামা ওবায়েদ সহ আরো অনেকে। এটা কি জনাব তারেক রহমান বুঝতে পারছেন না, দেখছেন না, দেখেও না দেখার ভান করছেন? এটা যে মহাদুর্যোগ বাংলাদেশের বিরুদ্ধে এমন একটা কাজ জিয়াউর রহমানের পুত্রের হাত দিয়ে হবে, এটা আপনি স্বপ্নেও চিন্তা করতে পারেনি। আমি আমার বক্তব্য শুরুর আগে উনাকে স্বনির্বন্ধ অনুরোধ করছি, আপনি এই চুক্তি বাতিল করুন। মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো জাহাজ, কোনো নেভির কোনো জাহাজ যেন বাংলাদেশের বন্দরে মানে পার্মানেন্টলি আসা যাওয়া করবে, এই ধরনের একটা ব্যবস্থা যেন আপনি না করেন। আমার এখন মনে পড়ছে মরহুম মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, তিনি যুক্ত ফ্রন্টে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরে বাংলা একে ফজলুল হকের সঙ্গে মিলে মুসলিম লীগ সরকারকে উৎখাত করেন 1954 সালের নির্বাচনে পূর্ব পাকিস্তানে। সোহরাওয়ার্দী এবং ভাসানী বন্ধু ছিলেন এবং তারা প্রগ্রেসিভ বলে পরিচিত ছিলেন। 1956 সালে সোহরাওয়ার্দী সাহেব পাকিস্তানের প্রধানমন্ত্রী হন। তারপরে উনি পাক মার্কিন সামরিক চুক্তি করেন। আপনাদের আমি একটা বক্তৃতার একটা অংশ আমি আমার মুখস্থ আছে, আপনাদের বলে শোনাচ্ছি। 1957 সালে টাঙ্গাইলের কাগমারিতে একটা আন্তর্জাতিক সম্মেলন করেন মৌলানা ভাসানী। সাংস্কৃতিক সম্মেলন বলা হয়, কিন্তু আসলে এটা রাজনৈতিক ব্যাপার ছিল। রাজনীতি তো সংস্কৃতির অংশ। সেখানে মৌলানা ভাসানী প্রচন্ড ভাবে পাক মার্কিন চুক্তির বিরোধিতা করেন এবং সেখানে তিনি সোহরাওয়ার্দী সাহেবকে উদ্দেশ্য করে বলেন, এবং সবচেয়ে মজার ব্যাপার যেটা আমি শুনেছি, সোহরাওয়ার্দী সাহেব ওই কাগমারি সম্মেলনে গিয়েছিলেন, তিনিও মঞ্চে উপবিষ্ট। তখন মৌলানা ভাসানী বলছেন, সোহরাওয়ার্দী, তুমি যে পাক মার্কিন সামরিক চুক্তি করছো এটার আমি ঘোর বিরোধী, এটা পাকিস্তানের সার্বভৌমত্ব নষ্ট করবে। তুমি যদি আমার বুকে পিস্তল ধরে বলো, মৌলানা সাহেব আপনি কি পাক মার্কিন সামরিক চুক্তি সমর্থন করেন, আমি বলবো না, করি না।
তুমি যদি আমার বুকে রাইফেল ধরে বলো মৌলানা সাহেব আপনি কি পাক মার্কিন সামরিক চুক্তি সমর্থন করেন, আমি বলবো না, আমি করি না। তুমি যদি আমার বুকে মেশিন গান ধরে বলো যে মৌলানা আপনি কি পাক মার্কিন সামরিক চুক্তি সমর্থন করেন, আমি বলবো না, করি না। তুমি যদি আমার বুকে কামান ধরে বলো যে আমি পাক মার্কিন সামরিক চুক্তি সমর্থন করি কিনা, আমি বলবো না। তুমি যদি আমার কবরে গিয়ে জিজ্ঞেস করো যে মৌলানা আপনি কি পাক মার্কিন সামরিক চুক্তি সমর্থন করেন, সেখান থেকেও আমি উচ্চ স্বরে বলবো না না না, আমি পাক মার্কিন সামরিক চুক্তি সমর্থন করি না। লক্ষ জনতা ফেটে উঠেছিল, মানে একেবারে উৎসাহে সরোয়ার্দিকে পারলে ছিঁড়ে ফেলে দেয়। তখন তিনি বলেছিলেন খামোশ, আমি সরোয়ার্দিকে বুঝাবো, সে আমার কথা শুনবে। সরোয়ার্দি তার কথা শোনেননি। পাকিস্তান পাক মার্কিন বলয়ে গেল, অন্যের যুদ্ধ নিজের দেশে নিয়ে আসলো, সোভিয়েত ইউনিয়নের বিরাট ভাজন হলো, পেশাওয়ার হয়ে গেল মস্কোর একটা রেড স্টার টার্গেট। যদি তৃতীয় মহাযুদ্ধ হতো, পারমাণবিক অস্ত্র যদি ব্যবহার করা হতো সে যুদ্ধে, পাকিস্তানের পেশাওয়ারে যেখানে মার্কিন ঘাঁটি ছিল সেটা হতো রাশিয়ার টার্গেট, পাকিস্তানকে তারা আক্রমণ করত। এখন আমি বলি, আমি তারেক রহমান সাহেবকে বলছি, আপনি যদি আমাকে বন্দুক ধরে বলেন, মেশিন গান ধরে বলেন, কামান ধরে বলেন, আমি মারা যাবার পরেও যদি জিজ্ঞেস করেন যে আমি কি আপনি যে পরোক্ষভাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে এখানে ঘাঁটি করতে দিলেন সমর্থন করি, আমি বলবো করি না। আপনাকে অনুরোধ করছি, আপনি যদি এখন সরোয়ার্দির মতো পলিসি নিয়ে যান, আমার করার কিছু নেই। আমি বাংলাদেশে থাকি না, আমি যেটা ফিল করি একজন স্ট্র্যাটেজিস্ট, ডিসকাশন হিসাবে, অ্যানালিস্ট হিসাবে, সেটা আমি আপনাদের সামনে পেশ করছি। তারেক রহমান সরকারের উপরে চাপ সৃষ্টি করুন যেন অবিলম্বে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এই ধরনের কোনো চুক্তি, কোনো ঘাঁটি দেওয়ার ব্যবস্থা যেন অবিলম্বে বন্ধ করে দেওয়া হয়। সার্বভৌম পার্লামেন্ট দিয়ে এই যে ঠগ প্রবঞ্চক বহুরূপী করা যে 9 ফেব্রুয়ারির যে চুক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে, সেটা এক্ষুনি যেন বাতিল করা হয়, নইলে বাংলাদেশকে মোটা মূল্য দিতে হবে। সেজন্য যারা বাংলাদেশে আছেন তারা যদি তৈরি থাকেন তাহলে চালিয়ে যান, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যত রকম মহাব্বত করার দরকার করে যান। আমার দায়িত্ব, আমি এটুকু আপনাদের বলে দিলাম, এটা বন্ধ করতে হবে এবং খলিলুর রহমানকে অবিলম্বে বিদায় করতে হবে মন্ত্রিত্ব থেকে, শুধু পররাষ্ট্র মন্ত্রণালয়, সবকিছু থেকে বের করতে হবে এবং মার্কিন পন্থী সবাইকে বের করে দিতে হবে। এখন বাংলাদেশের বন্দর কি এখন থেকে ব্যবহার করবে মার্কিন যুক্তরাষ্ট্র? এটাই এখন প্রশ্ন। জাতীয় নির্বাচনের 3 দিন আগে উনি যেটা করলেন ডক্টর ইউনূস, আসলে আকসা ও জিএসওমিয়া চুক্তি দক্ষিণ পূর্ব এশিয়ার, দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নতুন বিস্ফোরণ ঘটলো। ডক্টর ইউনূস এসিএস আকসা এবং জিএসওমিয়া চুক্তি সম্পাদন করলেন। সবার আগেই বাংলাদেশ এই স্লোগান কতটা ধারণ করেছে তারেক রহমানের সরকার, এটা এখন প্রশ্ন। সবার আগে যদি বাংলাদেশ হয় তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এই ধরনের অসম চুক্তিকে ওনার বাতিল করতে হবে। এই চুক্তির ফলে ভারতও একটু উদ্বিগ্ন, যে জন্য শেখ হাসিনা এই চুক্তির বিরোধিতা করেছিলেন। ভারত চায় বঙ্গোপসাগরে, ভারত মহাসাগরে তার প্রভাব প্রতিপত্তি, সে থাকবে নাম্বার 1। মার্কিন যুক্তরাষ্ট্র বা চীন এখানে ঢুকবে কেন? সুতরাং শেখ হাসিনা কিন্তু বাংলাদেশের প্রেমের জন্য ওই মার্কিন সরকারকে ঘাঁটি করতে দেননি, তা কিন্তু নয়। তিনি ভারতের কৌশল অনুযায়ী ভারতকে খুশি করার জন্য বলেছেন এখানে আমরা মার্কিন ঘাঁটি করতে দেব না। এখন তারেক রহমান সাহেব করছেন। এখন চীন এবং ইরান এই জন্য কি বাংলাদেশের প্রতি একটা বিরূপ মনোভাব পোষণ করবে না? ইরান হয়তো অনেক দূরে, তবে চীন এটা কিভাবে দেখবে? চীনের এই যে মালাক্কা স্টেটে যে মালাক্কা ডায়লেমা, যেটা আমি আলোচনা করেছি, মালাক্কা সি দিয়ে যেতে হয়, বঙ্গোপসাগরে চীনের প্রেজেন্স দরকার, চীনের প্রভাব দরকার, সেটা মার্কিন যুক্তরাষ্ট্র খর্ব করার জন্য বাংলাদেশকে সাথে নিয়ে এই ধরনের একটা ব্যবস্থা করল। এই ভূ রাজনৈতিক ব্যবস্থাকে আমরা প্রতিহত করব। তারেক রহমান সাহেবকে বলছি আপনি এটা বাতিল করেন। প্রথমেই পরিষ্কার করে নেওয়া দরকার, সামাজিক মাধ্যমে যেভাবে বলা হচ্ছে যে
মার্কিন যুক্তরাষ্ট্রকে বাংলাদেশ একটা স্থায়ী ঘাঁটি করতে দিয়েছে, তা কিন্তু নয়। স্থায়ী ঘাঁটি নয়, তবে অস্থায়ীভাবে একটা পাকাপোক্ত অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছেন খলিলুর রহমান মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে। মূল বিষয় হলো দুটো। অ্যাক্সা, ACSA, অ্যাকুইজিশন অ্যান্ড ক্রস সার্ভিসিং এগ্রিমেন্ট। এই ক্রস সার্ভিসিং, আমরা তোমাদের জাহাজ মেরামত করে দেব, আমরা তোমাদের যুদ্ধের কমতি পুষিয়ে দেব, মানে আমরা পরস্পরকে সামরিকভাবে সাহায্য করব, এটা অ্যাক্সা চুক্তির একটা ক্লজ। আর GSOMIA, জেনারেল সিকিউরিটি অফ মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট, বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রকে ইন্টেলিজেন্স সরবরাহ করবে, মার্কিন যুক্তরাষ্ট্র সামরিক ব্যাপারে মিলিটারি ইন্টেলিজেন্স ইনফরমেশন সরবরাহ করবে বাংলাদেশ। পরস্পর ক্লোজলি অ্যাটাচ থাকবে, যেমন ইসরায়েল এবং আমেরিকা, যেমন ইসরায়েল এবং UAE, যেমন ইসরায়েল এবং বাহরাইন। ঠিক একই ব্যবস্থা হবে এখন বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্র। চীন বড্ড নারাজ হবে, নাখোশ হবে। চীনকে নারাজ করে হাসিনা টিকতে পারেনি। তারেক রহমান সাহেব, আপনাকে আমি বলে দিচ্ছি, আপনার সরকারও সুষ্ঠুভাবে টার্ম শেষ করতে পারবে বলে আমার মনে হয় না, যদি না আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে সরে আসেন। আমেরিকার এই ধরনের চুক্তির মূল উদ্দেশ্য হলো সামরিক সহযোগিতা, গোয়েন্দা তথ্য আদান প্রদান এবং লজিস্টিক সুবিধা নিশ্চিত করা। মনে করেন একটা যুদ্ধে, চীনের সঙ্গে যুদ্ধে মার্কিন জাহাজ মানে আঘাতপ্রাপ্ত হলো, ক্ষতবিক্ষত হলো, সেটা চট্টগ্রাম বা মাতারবাড়ি বন্দরে এনে মেরামত করা হবে। এই হচ্ছে ব্যবস্থা। তাতে কি চীন খুব খুশি হবে? চীন অখুশি হলে কিন্তু এমন টাইট দেবে চীনের নিজস্ব স্বার্থে, সে টাইট স্ক্রু টাইট দিলে ওখান থেকে বেরিয়ে আসতে পারবে না বাংলাদেশ। জ্বালানি নিতে আসবে, জরুরি মেরামতের জন্য আসবে, রসদ সরবরাহ করবে। 5,000 মার্কিন সৈন্য আসলো, তাদেরকে বাংলাদেশ থেকে খাদ্য, সবজি, শাকসবজি, ডিম, মুরগি, তরকারি সরবরাহ করা হবে। ভালো দাম পাবে হয়তো বিক্রেতারা। তাতেই কি সব? এটা এক ধরনের কৃতদাসত্ব। আমি মনে করি বঙ্গোপসাগরে মার্কিন নৌবাহিনীর জাহাজ ইরান ও চীন খুব খারাপ ভাবে নেবে। আপনি কি মনে করেন? আপনার মতামত লিখুন, আপনারা একটু বলেন। আমার অনুষ্ঠান দেখার জন্য অনুষ্ঠান দেখবেন না, আমি যে কথাগুলো বলছি একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং পুরো অনুষ্ঠানটা দেখবেন, শেয়ার করবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। এখন প্রশ্ন হলো, হঠাৎ করেই কেন বাংলাদেশ এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল? উত্তর লুকিয়ে আছে বঙ্গোপসাগরে। বর্তমান বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় প্রতিযোগিতা হচ্ছে আমেরিকা বনাম চীন, বিশেষ করে ভারত মহাসাগর ও ইন্দো প্যাসিফিক অঞ্চলে। চীন তার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এমন সমুদ্র ভিত্তিক বাণিজ্য করিডোরের মাধ্যমে ভারত মহাসাগরে নিজেদের প্রভাব বাড়াচ্ছে। বাংলাদেশের চট্টগ্রাম বন্দর, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, পায়রা বন্দর সবই এই প্রতিযোগিতার অংশ হয়ে উঠেছে। সুতরাং বাংলাদেশকে তার কার্ড ঠিক মতো খেলতে হবে। আমেরিকার দৃষ্টিতে বাংলাদেশ এখন শুধু একটা দক্ষিণ এশীয় দেশ নয়, বরং বঙ্গোপসাগরের কেন্দ্রীয় কৌশলগত একটা জায়গা। চীন বাংলাদেশ সম্পর্ক কোথায় যাবে? সবচেয়ে বড় প্রশ্ন সম্ভবত এখানেই। কারণ গত 1 দশকে বাংলাদেশে সবচেয়ে বড় অবকাঠামোগত বিনিয়োগ করেছে চীন। পদ্মা রেল সেতু, কর্ণফুলী টানেল, বিদ্যুৎ প্রকল্প, বন্দর উন্নয়ন, সব জায়গায় চীনের বড় উপস্থিতি রয়েছে। এখন যদি বাংলাদেশ আমেরিকার সাথে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ায়, তাহলে বেইজিং সেটাকে খুব সতর্কভাবে পর্যবেক্ষণ করবে। কালকেই তারা বাংলাদেশের উপর স্যাংশন দেবে না, তবে চীন খুব ধীরস্থিরভাবে, শান্তভাবে পর্যবেক্ষণ করে, তারপরে কাজ করার সে কাজটা সে করে। তবে এখানেও বাস্তবতা হলো, বাংলাদেশ সম্ভবত ব্যালেন্সিং পলিসি অনুসরণ করতে চায়। চীনকেও খুশি রাখবো, অর্থনীতিতে চীন, নিরাপত্তায় আমেরিকা এবং আঞ্চলিক কূটনীতিতে ভারত। ভারতকেও খুশি রাখবো, আমেরিকাকেও খুশি রাখবো, চীনকেও। অর্থনীতিতে চীন, সামরিকভাবে আমেরিকা, আর আঞ্চলিক কূটনীতিতে ভারত। এই 3 শক্তির মাঝখানে ভারসাম্য রক্ষা করার চেষ্টা করবে ঢাকা। তবে এটা ত্রিশঙ্কু অবস্থা হবে। বাংলাদেশ 3 ভাগে
ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। কিন্তু সমস্যা হলো বর্তমানে বিশ্ব রাজনীতি ধীরে ধীরে এমন জায়গায় যাচ্ছে যেখানে নিরপেক্ষ থাকা কঠিন হয়ে পড়ছে। ভারতের জন্য বিষয়টি খুবই সংবেদনশীল, কারণ বঙ্গোপসাগরকে ভারত দীর্ঘদিন ধরে নিজেদের কৌশলগত নিরাপত্তা বলয়ের অংশ হিসাবে রেখে এসেছে। এখন যদি মার্কিন নৌবাহিনী বাংলাদেশের বন্দর নিয়মিত ব্যবহার শুরু করে, তাহলে কয়েকটি পরিবর্তন ঘটতে পারে। বঙ্গোপসাগরে আমেরিকার নজরদারি বাড়বে, চীনের নৌ গতিবিধি আরো মনিটর করা হবে, ভারতের নিজস্ব প্রভাব তুলনামূলকভাবে চ্যালেঞ্জের মুখে পড়বে। তবে ভারত সম্পূর্ণ বিরোধিতা করবে এমনও নয়, কিন্তু চীনও প্রকাশ্যে বিরোধিতা করবে না, কারণ ভারত নিজেও বর্তমানে কোয়াড জোটের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ নিরাপত্তা অংশীদার। কিন্তু নয়াদিল্লির মূল উদ্বেগ হবে বাংলাদেশ যেন পুরোপুরি ওয়াশিংটনের কৌশলগত বলয়ের ভেতরে চলে না যায়। ইরানের প্রতিক্রিয়া কি হতে পারে? ইরানের দৃষ্টিকোণ থেকে বিষয়টি আরো জটিল, কারণ ইরান বহু বছর ধরে আমেরিকার সামরিক উপস্থিতিকে মধ্যপ্রাচ্য ও ভারত মহাসাগরে নিজেদের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখে। যদি বঙ্গোপসাগরে মার্কিন উপস্থিতি বাড়ে, তাহলে ইরান মনে করতে পারে যে আমেরিকা ভারত মহাসাগরে পুরো এনার্জি রুট নিয়ন্ত্রণে নিতে চাইছে। এই যে চীনের যা ইরানের তেল যায়, এই ভারত মহাসাগর দিয়ে যায়, বঙ্গোপসাগর দিয়ে যায়, সেটা নিয়ন্ত্রণ করবে মার্কিন যুক্তরাষ্ট্র। ইরানি তেল যদি মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণ করে চীনের পথে, তাহলে সেটা ইরানের জন্য একটা বিরাট চাপ, বাণিজ্যিক চাপ, এবং সকল যুদ্ধই বাণিজ্য যুদ্ধ, এটা মনে রাখবেন। ভবিষ্যতে ইরানের সমুদ্রপথ আরো নজরদারির আওতায় আসবে। ফলে ঢাকা তেহরান সম্পর্ক কৌশলগত দূরত্বের মধ্যে পড়ে যাবে। বাংলাদেশের জন্য এটা সুযোগ নাকি ঝুঁকি? বাংলাদেশের জন্য এটি একটা বিরাট ঝুঁকি, এবং বাংলাদেশ আমেরিকার সঙ্গে টেক্সটাইল রপ্তানিতে কিছু সুযোগ সুবিধা নিতে পারে, তাই সেই জন্য তাকে ডিউটি ফ্রি অ্যাক্সেস দিতে হবে এমন কোনো ব্যাপার নেই। বাংলাদেশের নতুন মার্কেট এবং নতুন প্রোডাক্টস, শুধু তৈরি পোশাক দিয়ে বাংলাদেশ অর্থনৈতিকভাবে বেঁচে থাকতে পারবে না। রোবোটাইজেশন হবে, তখন আর দর্জির বানানো কাপড়ের ব্যবহার কমে যাবে সারা বিশ্বে। সুতরাং সেজন্য বাংলাদেশকে এখনই চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে, এবং এই কাপড় রপ্তানি করে কটা টাকা আসবে, এই জন্য তার সার্বভৌমত্ব বিলিয়ে দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে এখানে ঘাঁটি করতে দেয়া, এটা কোনো সমীচীন ব্যাপার হবে না। বঙ্গোপসাগর এখন আর শুধু সমুদ্র নয়, এটি হয়ে উঠেছে বিশ্ব রাজনীতির নতুন দাবার বোর্ড। বাংলাদেশ যদি সঠিক কৌশল নিতে পারে, তাহলে এটি অর্থনৈতিক ও কূটনৈতিকভাবে বড় সুযোগ সৃষ্টি করতে পারে। কিন্তু ভুল ভারসাম্য পুরো অঞ্চলকে নতুন উত্তেজনার দিকে ঠেলে দিবে। আপনার কি মনে হয়, বাংলাদেশ কি আমেরিকা, চীন ও ভারতের মাঝে সফলভাবে ভারসাম্য সামলাতে পারবে? আপনি চীনকে তিস্তা ব্যারাজ প্রকল্প ডেভেলপমেন্টের জন্য দেবেন, আবার ভারতের কথা শুনবেন, মার্কিন যুক্তরাষ্ট্রকে ঘাঁটি দেবেন। এই তিন শক্তিকে খুশি করে বাংলাদেশ সার্বভৌম রাষ্ট্র হিসাবে টিকতে পারবে না। যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র যায়, ছোবল মারে এবং ছোবড়ার মতো সেটাকে ফেলে দেয়, এ কথা ভুলবেন না। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ভালোবাসে না, বাংলাদেশকে সে ব্যবহার করবে মাত্র চীনের বিরুদ্ধে, এবং কাজ শেষ হয়ে গেলেই তারা লাথি দিয়ে বাংলাদেশকে সরিয়ে দেবে। এ সমস্ত চিন্তার খোরাক জুগিয়ে আজকের কথা শেষ করছি।